আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, দিনাজপুর জেলা স্কুল প্রভাতী শাখা। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 8-এর গণিত বিষয় নিয়ে। তো গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের অন্তর্ভুক্ত সরল সহগ সমীকরণ নিয়ে আমরা কথা বলবো। তো ইতিপূর্ব ক্লাসে অর্থাৎ ক্লাস 7-এ তোমরা এই সরল সমীকরণের বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন বিধি সম্পর্কে জেনে আসছো। আমরা এখানে সরল সহগ সমীকরণের বীজ নির্ণয় প্রক্রিয়া সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা একটা সমীকরণ নেই। ধরলাম x প্লাস ওয়াই সমান হচ্ছে 5। x প্লাস ওয়াই সমান 5। এখানে x এবং y দুটি অজানা রাশি, এদেরকে চলক বলা হয় এবং এদের উভয়ের পাওয়ার হচ্ছে 1 অর্থাৎ ঘাত 1। এই ঘাত 1 হওয়ার কারণে এই সমীকরণটাকে বলা হয় এক ঘাত বিশিষ্ট সমীকরণ এবং এটাকে সরল সমীকরণ বলা হয়। তো এখানে কি বলে তোমার উভয় চলকের মানের সমষ্টি হবে 5। তো যে মানের সমষ্টি 5 হবে সেই মানগুলো দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়, এটা আমরা বলে থাকি। তো দেখি এখানে আমরা বলতে পারি যখন x সমান 3 হবে তখন y সমান হবে 2। আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে x সমান যদি কি হয় 3 হয় তাহলে y হবে 2। আবার x যদি 2 হয় সেক্ষেত্রে y হবে 3। আবার x এর মান যদি 4 হয় সেক্ষেত্রে y এর মান হবে 1 এবং x এর মান যদি 1 হয় তাহলে y এর মান হবে 4 ইত্যাদি ইত্যাদি। আমরা এটা সহজেই বলতে পারি। এরকম ইত্যাদি মান আসবে, যে কোনো মান হতে পারে। x এবং y দুটো সমষ্টি কিন্তু 5 হতে হবে। আচ্ছা, আমরা আরেকটা সমীকরণ নিয়ে কথা বলতে পারি। আরেকটা সমীকরণ নেই, সে ধরো x - y সমান 3। এটি একটি সরল সমীকরণ, কারণ x এবং y উভয়ের ঘাত হচ্ছে 1। এখানেও যদি আমরা লক্ষ্য করি, কি লক্ষ্য করব যে x এর মান যদি কত হয়, আমরা ধরলাম 8, তাহলে y এর মান হবে 5। উপরের সম্পর্ক থেকে আমরা সহজে বলতে পারতেছি x এর মান 8 হলে y এর মান হবে 5। তারপরে ধরো x এর মান যদি 6 হয় y এর মান হবে 3। আবার আসো, x এর মান যদি 5 হয় তাহলে y এর মান হবে 2। আবার এরকম হতে পারে x এর মান যদি 4 হয় y এর মান হবে 1। এই যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম অসংখ্য মান আসতে পারে, এরকম অসংখ্য মান আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে মানগুলো দ্বারা প্রত্যেক জোড়া মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। এখানেও তাই, প্রত্যেক জোড়া মান দ্বারা সমীকরণটা সিদ্ধ হচ্ছে। আচ্ছা, এখন উভয় সমীকরণকে যদি আমরা একসাথে বিবেচনা করি, এই দুই সমীকরণকে যদি আমরা একসাথে বিবেচনা করি, এই সমীকরণটা এবং এই সমীকরণটাকে যদি আমরা একত্রে বিবেচনা করি এবং প্রত্যেক সমীকরণের মানগুলোকে আমরা লক্ষ্য করব, মানগুলোর প্রতি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এই মানগুলোর মধ্যে এমন হয়তো মানও থাকবে যে মানটা উভয় সমীকরণকে একসাথে সিদ্ধ করছে। অর্থাৎ এখানে আমরা খুঁজে পাচ্ছি যে এখানে একটা সমীকরণ আছে, প্রথম সমীকরণে x এর মান 4 এবং y এর মান 4, এটাকে সিদ্ধ করছে সমীকরণকে। আবার দ্বিতীয় সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এখানেও x এর মান 4, y এর মান 1, এই মানটাও দ্বিতীয় সমীকরণটাকে সিদ্ধ করছে। অথচ এই দুটো মান কিন্তু একই। এরূপ চলকের যে মানগুলো দ্বারা কি হচ্ছে, একাধিক সমীকরণ যখন সিদ্ধ হবে, চলকের মান দ্বারা যখন একাধিক সমীকরণ সিদ্ধ হয়, তখন ওই সমীকরণগুলোকে একত্রে একসাথে বলা হয় সহগ সমীকরণ। আবার বলছি যে চলকের মান দ্বারা যখন একাধিক সমীকরণ সিদ্ধ হবে, চলকের মান দ্বারা যখন একাধিক সমীকরণ সিদ্ধ হবে, তখন ওই একাধিক সমীকরণকে একসাথে বা একত্রে আমরা বলবো সহগ সমীকরণ, দ্যাট ইজ সহগ সমীকরণ। আচ্ছা, এখন যেহেতু এই সমীকরণগুলোর ঘাত হচ্ছে 1 করে, এরও ঘাত 1, এটাও এক ঘাত বিশিষ্ট সমীকরণ, কাজেই সেখান থেকে আমরা বলতে পারি এই দুটো সমীকরণকে একসাথে বলবো যে এরা সরল সহগ সমীকরণ। এরা হচ্ছে সরল সহগ সমীকরণ। আচ্ছা, এরপরে আসি। তো
তো চলকের যে মান দ্বারা সমীকরণগুলো সিদ্ধ হচ্ছে, আমরা আগে বললাম চলকের যে মানগুলো দ্বারা, এই যে এই মানটা এখানে আছে আর এখানে হলো এই মানটা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হলো, তাহলে আমরা বলতে পারি এই মানগুলো হচ্ছে এই সমীকরণ দ্বয়ের বীজ বা সমাধান। অর্থাৎ চলকের যে যে মান দ্বারা সরল সহ সমীকরণ সিদ্ধ হবে, ওই মানগুলোকে বলা হয় ওই সমীকরণ সহ সমীকরণের বীজ বা সমাধান। এখন প্রশ্ন হচ্ছে এই বীজ বা সমাধান আমরা কিভাবে বের করব, নির্ণয় করব কিভাবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। দেখি আমরা কোন কোন প্রক্রিয়া বীজগুলো নির্ণয় করতে পারি সেটা আগে জেনে নিই। বীজ নির্ণয় প্রক্রিয়া বিভিন্ন হতে পারে, আমরা সেই নামগুলো একটু জেনে নেব। কি প্রক্রিয়া হতে পারে আমাদের সামনে একটু দেখলে আমরা বীজগুলোর নাম। পদ্ধতিগুলোর নাম আমরা জানবো, এটা বীজ নয় পদ্ধতি। তো দেখো তোমরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সহ সমীকরণের বীজ নির্ণয়ের পদ্ধতি এখানে কয়েকটা লক্ষ্য করতেছি। দেখা যাচ্ছে বীজ নির্ণয়ের পদ্ধতি আমরা প্রথমত বলতে পারি প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সহ সমীকরণের বীজ নির্ণয় করতে পারি, আবার অবনয়ন পদ্ধতিতে সহ সমীকরণের বীজ নির্ণয় করতে পারি, আবার রৈখিক পদ্ধতি অর্থাৎ এটাকে বলা হয় ইলেকট্রিকের সাহায্যে আমরা বীজ নির্ণয় করতে পারি। আবার আছে নির্ণয়ের পদ্ধতি আছে, আবার আর্গুমেন্ট পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। তো আমরা তোমাদের এই ক্লাসে বা এই অধ্যায়ের অন্তর্ভুক্ত দুটো পদ্ধতি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অবনয়ন পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তাহলে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে প্রথমে আলোচনা করব। তোমরা একটু মনোযোগী হবে। আমরা দেখি এই পদ্ধতিতে কিভাবে সরল সহ সমীকরণের সমাধান বা বীজ নির্ণয় করতে হবে আমরা এখন লক্ষ্য করব। আসলে এই জন্য আমরা একটা উদাহরণ নিব, বা এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের ও সংক্রান্ত কিছু কিভাবে নির্ণয় করতে হবে প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে সেটা একটু জেনে নিব। তো প্রতিস্থাপন পদ্ধতি আমরা জানি, দেখে নিয়মগুলো প্রথমে আমরা মাথায় একটু বুঝাই নিই, তারপরে আমরা আলোচনা করব প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের নিয়মগুলো একটু আগে জেনে নিই আমরা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি আমরা যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের কিছু সুনির্দিষ্ট নিয়ম কারণ আছে, সেগুলো আমরা জানবো। যে দুটো সহ সমীকরণ থাকবে, সেই দুটো সহ সমীকরণ যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান অন্যটির মাধ্যমে প্রকাশ করে নিব। অর্থাৎ এক্স এবং ওয়াই যে দুটো চলক থাকবে, যে কোনো একটা চলকের মান আমরা অপরটির মাধ্যমে প্রকাশ করে নিব। তারপরে কি করব, চলকের যে প্রাপ্ত মানটা আমরা পেলাম, এভাবে প্রকাশ করে চলকের যে মানটা আমরা পেলাম সেই মানটা কি করব, অপর সমীকরণে বসিয়ে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণে প্রকাশ করব এবং সাথে সাথে ওই একটা চলকের মানও আমরা পেয়ে যাব। অতঃপর নির্ণীত যে মানটা, চলকের যে মানটা আমরা পেয়ে গেলাম, ফাইনালি যে মানটা পেয়ে গেলাম, সেই মানটা উপরিউক্ত যে কোনো সমীকরণ, একটি সমীকরণে আমরা যদি বসিয়ে দিই, তাহলে অপর চলকের মানটা আমরা সহজে বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণ নিব। উদাহরণ নিয়ে এই নিয়ম অনুযায়ী আমরা সমাধানটা অর্থাৎ সহ সমীকরণ বীজ নির্ণয় করার চেষ্টা করব। দেখি, ধরো এখানে একটা সমীকরণ আমরা নিলাম x প্লাস 2y সমান 9, আর একটা নিলাম x মাইনাস y সমান 3। এটাতে নাম্বার দিব 1 নম্বর সমীকরণ, এটাতে নাম্বার দিব 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এই দুটো সমীকরণের বীজ আমরা নির্ণয় করব প্রথমত কোন পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতিতে। হ্যাঁ, প্রতিস্থাপন পদ্ধতিতে এই দুটো সমীকরণের বীজ আমরা নির্ণয় করা যাবো নিয়ম অনুযায়ী। দেখি, তাহলে প্রথমে আমাদের বলা ছিল নিয়মে যে কি করতে হবে, এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান আগে বের করে নিব। নেওয়ার পর ওই চলকের মানটা অপর সমীকরণে বসিয়ে সেটাকে এক চলক বিশিষ্ট সমীকরণে প্রকাশ করব। দেখি, এখানে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ হতে পারে 1 নং সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণটা লিখে নিতে হবে। 1 নম্বর সমীকরণটা হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু 9, বা আমরা যেহেতু
এক্স চলকের মানটা আমরা বাম দিকে রাখবো, তাহলে এক্স চলকে রাখলাম, তাহলে 9, তাহলে 2y ডান দিকে গেলে হবে মাইনাস। দেখো এক্স চলকের মান আমরা y চলকের মাধ্যমে বের করে ফেললাম। এটাতে আমরা একটা নাম্বার দিয়ে রাখতে পারি 3 নাম্বার ধরো, এটা 3 নাম্বার সমীকরণ। এখন এই যে চলকের মানটা, এই চলকের মানটা আমরা পেলাম, এই চলকের মানটা এখানে রাখবো না, এই চলকের বলা হলো নিয়মে এই চলকের মানটা অপর যে সমীকরণটা আছে সেই সমীকরণে বসিয়ে দিব। সেই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, যার জন্য লিখতে হবে যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণটা আগে লিখে নিতে হবে। এই 2 নম্বর সমীকরণটা অবশ্যই লিখে নিব। তাহলে লিখলাম 2x y সমান হচ্ছে 3, বা যেহেতু আমরা এই x এর মানটাকে 2 নম্বর বসাবো, তাহলে এই 2 এখানে গুণ অবস্থায় আছে, 2 ইনটু x এর মান এখানে আমরা পেলাম কত, x এর মান পেলাম এই যে 3 নম্বরে 9 2y, 9 2y, তাহলে লিখলাম 9 2y মাইনাস y সমান হচ্ছে 3। এখানে 2 গুণ অবস্থায় আছে, 9 এর সাথে গুণ হবে, 2y এর সাথেও গুণ হবে, পরে ফেলি, বা এটা 18 মাইনাস 4y মাইনাস y সমান 3। আমরা এই পর্যন্ত পেলাম। এখন এখানে যোগ বিয়োগ করার পালা। তাও আমরা ডান দিকে লিখছি, এখানে লিখছি, দেখি এখানে লিখলাম, আমরা পাচ্ছি, বা দেখো তোমরা 18 ঠিক থাকলো, 18 মাইনাস 4y আর মাইনাস 4 মাইনাস y মিলে হবে মাইনাস 5y ইকুয়াল টু 3, বা আমরা লিখব 18 মাইনাস 3 ইকুয়াল টু 5y, এটা করলেও হবে, বা এটা হবে 15 ইকুয়াল টু 5y। আর দেখতে পাচ্ছ, আচ্ছা, বা 5y সমান হচ্ছে 15। এখান থেকে দেখো আমরা এটাকে এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত করতেছি। এখানে মানটা বসানোর পর x এর মানটা যখন বসালাম তখন এটা এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে গেল। এই যে শুধু y আছে, এই এক চলক বিশিষ্ট সমীকরণ থেকে একটা চলকের মানটাও আমরা বের করে ফেলছি, বা y সমান 15/5, অতএব y সমান হচ্ছে 3। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 3। তাহলে y এর মান অর্থাৎ y চলকের মান আমরা সহজে পেয়ে গেলাম 3। এই y চলকের মান বের হয়ে গেল। এই চলকের মানটা কি বলতেছে, অপরাপর যে সমীকরণগুলো আছে যে কোনো একটাতে যদি আমরা বসিয়ে দেই, সেটা 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 3 নম্বরও হতে পারে। তো যে কোনো একটাতে বসিয়ে দিলে আমরা অন্য যে সমীকরণটা থাকতেছে সেটার মান আমরা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2 এবং 3, এই তিনটা সমীকরণের মধ্যে যদি আমরা এই 3 নম্বর সমীকরণের মানটা বসাই, এই যে 3 নম্বর সমীকরণে যদি আমরা মানটা বসিয়ে দিই, তাহলে সহজেই আমরা x চলকের মানটা পেয়ে যাব। এই জন্য আমাদের লিখতে হবে, অন্য সমীকরণে বসালেও হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই, এইটাতে বসালে একটু সহজে পাবো। আমরা লিখব যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো লিখি, আমরা এই সাইডটা মিশাই দিচ্ছি, আমি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো মিশাই দিই, হ্যাঁ, y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, 3 নম্বর সমীকরণটা আগে লিখে নিব। 3 নম্বর সমীকরণে বলা হচ্ছে ছিল x ইকুয়াল টু ছিল 9 মাইনাস 2y, এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। আচ্ছা, বা যেহেতু আমরা y এর মান বসাবো, x টা বাম দিকে আছে, ঠিক আছে, মাইনাস 2 ইনটু y এর মান ছিল, এই যে y এর মানটা এখন এখানে আমরা সহজে বসিয়ে দিতে পারবো। এই যে y এর মানটা, এই y এর মানটা এখানে আমরা বসায় দেব। y এর মানটা যদি বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি 3, বসালাম, বা x সমান 9 মাইনাস
6। এখন শেষ পর্যায়ে আসছে আমরা, অতএব x সমান হচ্ছে কত, 9 থেকে 6 বিয়োগ করলে থাকবে 3। ব্যাস, এখানে x চলকের মান আমরা পেয়ে গেলাম। তাহলে y চলকের মান পেয়েছি আমরা y = 3, আবার x চলকের মানও পেলাম আমরা 3। তো শেষে আমরা কি করে সমাধান পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান কি লিখবো, x y জোড়া হিসেবে দেখাবো সমান হচ্ছে 3,3। এটা পেলাম। এটা আমরা করলাম কোন পদ্ধতিতে, অবশ্যই প্রতিস্থাপন পদ্ধতিতে। সরল সহসমীকরণের বীজ আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা জানবো, প্রিয় শিক্ষার্থী, আমরা জানবো যে আরেকটা পদ্ধতির কথা বলা হলো অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেটা আমরা একটু জানবো। সেটাও আমরা এই একই সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে বের করে দেখবো যে ফলাফল কত হয়, সেই পদ্ধতি অনুযায়ী আমরা সলভ করার চেষ্টা করব। এর নিয়মটা একটু জেনে নেই। অপনয়ন পদ্ধতির যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা একটু জানবো, দেখে নেই একটু। সবাই একটু লক্ষ্য করো, অপনয়ন পদ্ধতিতে সমাধানের কিছু নিয়ম আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে অপনয়ন পদ্ধতিতে সমান করতে হলে আমাদের এই ধাপগুলো অতিক্রম করতে হবে। প্রথমত যে কাজটা করতে হবে, যে দুটো সমীকরণ আছে যে এই জন্য বলতেছি আমরা প্রদত্ত উভয় সমীকরণকে সুবিধা অনুযায়ী বা সুবিধা মতো বা প্রয়োজন মতো যে সমীকরণকে যত সংখ্যা প্রয়োজন তত দ্বারা গুণ করব। প্রথমটা দ্বিতীয়টা যেটা যার জন্য বলা হচ্ছে সুবিধা মতো এমন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করতে হবে যেন উভয় সমীকরণের একটি চলকের সহগের সাংখ্যিক মানটা যেন সমান হয়। তার মানে এটা বলা হচ্ছে x এবং y দুটো চলক উভয় সমীকরণে থাকবে। তো উভয় সমীকরণের দিকে আমরা এক সাথে লক্ষ্য করব, করে দেখব যে আমি কোন চলকটাকে সমান করব, সাংখ্যিক সহগটাকে সমান করব, x কে না y কে। এটা মনে মনে স্থির করার পর এমন সংখ্যা দ্বারা গুণ করব, সেটা 1 নম্বর হোক বা 2 নম্বর হোক, দুটাকে আলাদা আলাদা সংখ্যা দ্বারা অবশ্যই গুণ করতে হবে। গুণ করে যে সংখ্যা প্রয়োজন হবে সেই সংখ্যা দ্বারা গুণ করে যেন একটি চলকের মান আমরা, একটি চলকের সাংখ্যিক সহগকে আমরা যেন সমান করতে পারি, সেটা করে নিতে হবে। প্রথমে সমান হয়। এবার যে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম গুণ করার পর বা ভাগ করার পর, সেই দুটো সমীকরণকে কি করতে হবে, এবার প্রাপ্ত সমীকরণ দ্বয়কে যোগ বা বিয়োগ করে একটি চলকের মান নির্ণয় করা। অর্থাৎ যখনই আমরা ওই গুণ করা বা ভাগ করা দুটো সমীকরণ আমরা একসাথে যোগ বা বিয়োগ করব, তখনই সেই সমীকরণে এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত হবে। কিভাবে, একটা চলক কাটা পড়বে, যোগ করলেও কাটা পড়তে পারে, কখনো বিয়োগ করলেও কাটা পড়তে পারে। যদি একই সাইন যুক্ত হয়ে থাকে, যে চলকটাকে আমরা সমান করে নিলাম সেই চলকটা যদি সমচিহ্ন যুক্ত হয়ে থাকে, একই চিহ্ন যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের বিয়োগ করে নিতে হবে, করলে ওটা কেটে যাবে। আবার যদি ওই চলক দুটো যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, বিপরীত সাইন যুক্ত হয়, সেক্ষেত্রে যোগ করলে ওই চলকটা কেটে যাবে। যে সাথে সাথে সে এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত হলো। আর এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত হলেই আমরা ওই চলকটার মান সহজেই পেয়ে যাব। যখনই আমরা একটা চলকের মান পেয়ে গেলাম, অতঃপর চলকের প্রাপ্ত মানটি, যে মানটা পেলাম, সেই মানটি অন্য যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান আমরা সহজে হিসাব করতে পারবো। তো বন্ধুরা, আমরা দেখি, আমরা এবার আগের উদাহরণটা নিয়ে আমরা এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। দেখি আমাদের প্রতিস্থাপন পদ্ধতির যে মানটা এসেছিল ওই একই মান আসে কিনা, সেটাও আমরা প্রমাণ করতে পারবো। তো সমীকরণটা আবার লিখে নিচ্ছি, তোমরাও লিখে নাও। সমীকরণটা ছিল x প্লাস 2y সমান ছিল 9, 1 নম্বর সমীকরণ। আরেকটা কি ছিল, 2x মাইনাস y সমান ছিল 3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এই যে বলা হলো এই উভয় সমীকরণের ক্ষেত্রে এখানে x চলককে খেয়াল করলে এটা আসবে, আর যদি y চলককে বিবেচনা করে এটা খেয়াল করতে হবে। তো যে কোনো একটা চলককে আমরা সমান করবো, এটা আগে মাথায় বিবেচনা নিতে হবে। সমান করবো কিভাবে, কোনো সুইটেবল বা কোনো প্রয়োজন মতো বা কোনো সুবিধাজনক এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো যেন উভয় চলকের একটি সহগের সাংখ্যিক সহগ যেন পরস্পর সমান হয়। আমরা ধরে নিলাম যে y চলককে সমান করব। এই y চলক, তাহলে প্রথম সমীকরণে 1 নম্বর সমীকরণে y চলকের সাংখ্যিক সহগ 2, আর 2 নম্বর সমীকরণে আছে 1, কিছু নেই 1। তো তাহলে এই 1 কে আমরা 2 বানানোর চেষ্টা করব, যেহেতু ওখানে 2 আছে।
তো এটাকে আমরা 1 দ্বারা গুণ করলে ও 1 2 থাকবে আর এখানে 2 দ্বারা গুণ করলে এটা 2 হয়ে যাবে, তাহলে 2y এই সমান হয়ে গেল। এটা তো কি হবে আমরা পাবো, কিন্তু এইটাকে আমি সমান করে নিলাম, নিয়ম অনুযায়ী আমি y চলককে সমান করে নিচ্ছি। এই জন্য একটি কথা লিখতে হবে, আমরা লিখব যে এখন 1 নং কে আমরা গুণ করব 1 দ্বারা এবং 2 নং কে 2 দ্বারা গুণ করে, যেহেতু এটা বিপরীত চিহ্ন যুক্ত আমরা এখন লাইনটা শেষ করে নেব, গুণ করে যোগ করলে কেটে যাবে, এই জন্য লিখব যোগ করি। তাহলে দেখি আমরা গুণ করলে ফলাফলটা কি পাচ্ছি একটু খেয়াল করি। এই যে এটা 1 দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি, 1 দ্বারা গুণ করলে ওইটা থাকবে, তাহলে x প্লাস 2y সমান হচ্ছে 9। এবার আসো পরের সমীকরণটাকে আমরা 2 দ্বারা গুণ করব। এই যে এই সমীকরণটাকে আমরা কি দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করতেছি, তাহলে 2 দ্বারা গুণ করলে এটা পাচ্ছি আমরা, এখানে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে। সমীকরণে গুণ করার অর্থ হচ্ছে প্রত্যেকটা পদকে পৃথক ভাবে গুণ করে ফলাফলটা লিখতে হবে। তাহলে 4x মাইনাস 2y সমান এটা হবে 6, 3 দুগুণে 6। যেহেতু বিপরীত চিহ্ন যদি আমরা আগেই বললাম, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে, y চলকটা সমান হয়ে গেছে, y চলকের সাংখ্যিক সহগটা সমান, তাহলে y চলকটা কেটে গেল। তাহলে থাকতেছে আমাদের এই x চলকটা, x চলক দেখো এখানে x, এখানে একটা, এখানে 4টা, তাহলে যোগ করলে হবে 5x, সরি এটা 5x হবে, 5x ইকুয়াল টু হবে 9 আর 6 যোগ করলে হবে 15, বা x সমান হচ্ছে উপরে 15 বাই নিচে 5, তাহলে আমরা পেলাম এটা হলো 3। অতএব x সমান আমরা পাচ্ছি 3। তাহলে x চলকের মান আমরা পেয়ে গেলাম 3। এখন এই x চলকের মানটা সবার শেষের ধাপ অনুযায়ী বা স্টেপ অনুযায়ী আমরা বলতে পারি এই x চলকের মানটা আমাদের যে 1 এবং 2 নং সমীকরণ রয়েছে, যে কোনো একটা সমীকরণ যদি আমরা বসিয়ে দেই তাহলে সহজেই অপর চলকের মানটাও বের হয়ে আসবে, অর্থাৎ 20 বের হয়ে আসবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী আমরা বসাবো, তাহলে 1 নম্বরে বসালে হবে, 2 নম্বরে বসালে হবে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা লিখে নিব যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখি 1 নম্বর সমীকরণটাকে লিখে নিব। 1 নম্বর সমীকরণ ছিল x প্লাস 2y সমান 9, বা x এর মান যেহেতু 3 ছিল আমরা এখানে 3 বসালাম, 3 প্লাস 2y সমান 9। এবার আমরা যেহেতু y চলকের মান বের করব, তাহলে y চলকটাকে নিশ্চয়ই আমরা বাম দিকে রাখবো আর সংখ্যাটাকে ডান দিকে পক্ষান্তর করে পার করে দিব। দেখি কি হচ্ছে, তাহলে 2y সমান 9 মাইনাস 3 হচ্ছে এটা, বা 2y সমান এটা হচ্ছে 6। 9 থেকে 3 বিয়োগ করলে থাকবে 6। এখন আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লিখতে পারি বা y সমান 6/2। এখন 2 দ্বারা 6 কে কাটবো, কাটলে আমরা সহজেই পেয়ে যাচ্ছি 3। অতএব y চলকের মান আমরা পেলাম 3। তাহলে মজার বিষয়টা আমরা দেখতে পেলাম যে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও দেখছি যে x চলকের মান 3 ছিল, y চলকের মানও 3 ছিল। আবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করেও দেখলাম আমরা যে x চলকের মানটাও এখানে 3, আবার y চলকের মানটাও 3। সেই সময় আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান কি লিখবো, x, y সমান হচ্ছে 3,3। তাহলে দেখো আমরা উভয় পদ্ধতি অবলম্বন করেই সমাধান করলাম, অর্থাৎ বীজ নির্ণয় করলাম। এই সরল সহজ সমীকরণ বীজ নির্ণয় করে দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রেই মান আমরা পেলাম
xy সমান 3,3, অর্থাৎ x এর মানও 3, y চলকের মানও 3। তো এ থেকে আমরা কি বলতে পারি যে সমাধানের পদ্ধতি যেই হোক না কেন, পদ্ধতি কোনো ফ্যাক্টর নয়, আমাদের সমাধান অর্থাৎ বীজ, চলকের বীজ একই থাকবে। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো উভয় নিয়ম সম্পর্কে জানলাম। এখন তোমাদের একটু বাড়ির কাজ হিসেবে দিব, তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস ছাড়া কোনো স্টুডেন্ট, কোনো শিক্ষার্থী সে অঙ্কে ভালো করতে পারবে না। আমি আশা করবো তোমরা খুব ভালো করে অনুশীলন করবা, প্র্যাকটিস করবা। তাহলে আমরা এখন বাড়ির কাজগুলো একটু লিখে নেই, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। তাহলে বাড়ির কাজ দিব আমাদের এই অধ্যায়ের অন্তর্ভুক্ত 6.1 অনুশীলনী থেকে, 6.1 অনুশীলনী থেকে কয়েকটা সমস্যা দিব, তোমরা করবা, প্র্যাকটিস করবা। নিয়ম অনুযায়ী আমরা যে নিয়ম জানলাম, শিখলাম, সেই নিয়ম ফলো করেই তোমরা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবা। সমস্যা হলে অবশ্যই আমরা তো আছি, আমি আছি, আর অন্য স্যারেরা আছে, যোগাযোগ রাখবা। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, সকল সমস্যার সমাধান আমরা করে দেওয়ার জন্য প্রস্তুত। দেখো বাড়ির কাজ অনুশীলনী 6.1 এর 2 এবং 5 নং করবা তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে। অবশ্যই নিয়ম ফলো করতে হবে। আমরা নিয়ম শিখলাম, অন্য যে কোনো ভাবে করবো তা কিন্তু হবে না, অবশ্যই নিয়ম ফলো করে করতে হবে। পরীক্ষাতে যদি নিয়ম লেখা থাকে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, তাহলে ওই পদ্ধতি অবলম্বন করে তোমাকে সলভ করতে হবে, তা না হলে তুমি 0 পেয়ে যাবা। আবার আসো, বলতেছি আমরা যে ওই অনুশীলনীর 6.1 অনুশীলনীর 14 এবং 16 নম্বর অঙ্কটা করবা কোন পদ্ধতি? অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে সমাধান করবা এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবো। তাহলে আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।